আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজবেস ক্লাসরুম ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কিভাবে আমরা সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ সহ ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকের আলোচনার টপিক কি? কিভাবে আমরা সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ সহ ব্যাখ্যা নির্ণয় করতে পারি। এখন যেহেতু এটাকে বলছে সমীকরণ পদ্ধতি, এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তো সমীকরণ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি যেহেতু একই জিনিস, তাহলে সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে হিসাব সমীকরণটা কি। আমি এখানে লিখতেছি হিসাব সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ই বা ও ই। ঠিক আছে, এটাকে ওই বলা যায়, ইও বলা যায়। তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণটাকে আমার সাথে সাথে তোমরা বলো এ ইকুয়াল এল প্লাস ওই। এ ইকুয়াল এল প্লাস ওই। এখন এখানে দেখো তিনটা উপাদান আছে, এ, এল, ওই। এ ফর অ্যাসেটস অর্থাৎ সম্পদ সমূহ, সম্পদ সমূহ। এল ফর লাইবিলিটিস, লাইবিলিটিস। এটা কি? এটা হচ্ছে দায় সমূহ। এটা কি? দায় সমূহ। তারপরে ওই ফর হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এখন তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, সেটা হচ্ছে এ ফর অ্যাসেট সম্পদ সমূহ, এল ফর লাইবিলিটি দায় সমূহ, ওই ফর ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব সমূহ। এখন যদি যেহেতু আমরা কারণ সহ ব্যাখ্যা করতেছি, অর্থাৎ এটা কি কারণ, এটা কি সম্পদ বৃদ্ধি পেলো নাকি দায় বৃদ্ধি পেলো নাকি ওই বৃদ্ধি পেলো, কারণ কিন্তু এটাই। এবং যেহেতু আমরা কারণ সহ ব্যাখ্যা শিখতেছি, সেহেতু যদি কোনো সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটে তখন আমরা এই এই উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটাবো। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে আমরা লিখবো এ বৃদ্ধি, সম্পদ হ্রাস পেলে লিখবো আমরা এ হ্রাস। তাহলে যদি কোনো সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটে সেটার জন্য উপাদান প্রভাবিত কোনটা হবে? এ হবে। আর যদি কোনো দায়ের হ্রাস বৃদ্ধি ঘটে সেটা হবে কি? এল বৃদ্ধি, দায় বৃদ্ধি পেলে। আর যদি দায় হ্রাস পায় তাহলে কি হবে? এল হ্রাস। আর মালিকানা সত্ত্ব যদি কোনো হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সেটা আমরা ওই দ্বারা প্রকাশ করব। ওই বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ওই হ্রাস। এখন একটা জিনিস তোমাদের আমি খেয়াল করছি কিনা তোমরা জানি না, সেটা হচ্ছে আমাদের হিসাব কত প্রকার। আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, 2 হচ্ছে ব্যয়, 3 হচ্ছে আয়, 4 হচ্ছে দায়, 5 হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ওকে, এখন দেখো সম্পদের জন্য হিসাব সমীকরণের উপাদান আছে এ, দায়ের জন্য আছে এল, আর ও মালিকানা সত্ত্বের জন্য আছে ওই। কিন্তু দেখো এই আয় ব্যয় বেচারার জন্য কেউ নাই, আয় ব্যয় বেচারার জন্য কেউ নাই। এখন দেখো আয় ব্যয়ের জন্য যেহেতু কেউ না, আয় ব্যয়টা কোথায় চলে যাবে? ওইতে চলে যাবে। আয় ব্যয়টা কোথায় যাবে? ওইতে যাবে। তাইলে ওই তে আয় ব্যয় যাবে। এখন ওই মূল উপাদান গুলা যেগুলা ওইর মধ্যে যাবে সেটা হচ্ছে সি প্লাস আই মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ এই ওই এর পূর্ণরূপ হচ্ছে সি প্লাস আই মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ এই ওই এর মধ্যে এই 1 2 3 4টা উপাদান যাবে। ওই এর মধ্যে কয়টা উপাদান যাবে? 4টা উপাদান যাবে। কি কি যাবে? সি ফর ক্যাপিটাল, সি ফর ক্যাপিটাল অর্থাৎ মূলধন। আই ফর রেভিনিউ অর্থাৎ ইনকাম অর্থাৎ আয়। ইএক্স ফর এক্সপেন্স অর্থাৎ ব্যয়। আর ডি ফর ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই ওইতে 4টা জিনিস যাবে। যখন মূলধন হবে তখন ওই বৃদ্ধি পাবে, ওই বৃদ্ধি পাবে। যখন আয় হবে ওই বৃদ্ধি পাবে, যেহেতু প্লাস হচ্ছে, এই যে ওই আয়টা প্লাস হচ্ছে। আর যখন ব্যয় হবে তখন ওই কি পাবে? হ্রাস পাবে। আর যখন উত্তোলন হবে এটা ওই হ্রাস পাবে। তাহলে এই যে মালিকানা সত্ত্বের উপাদান যে 4টা আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এর মধ্যে 2টা যোগ যাবে, 2টা বাদ যাবে। অর্থাৎ 2টা ওইকে বৃদ্ধি করবে, 2টা ওইকে হ্রাস করবে।
মূলধন এবং আয় এটা ওইকে কি করবে, বৃদ্ধি করবে, আর ব্যয় এবং উত্তোলন ওইকে কি করবে, হ্রাস করবে। যখন কোন উপাদানের দ্বারা আমাদের ব্যয় হবে আমরা কি লিখবো, ওই হ্রাস। যখন লেনদেনের দ্বারা আয় হবে আমরা কি লিখবো, ওই বৃদ্ধি। যখন মূলধন হবে আমরা কি লিখবো, ওই বৃদ্ধি। যখন আয় হবে আমরা কি লিখবো, ওই বৃদ্ধি। যখন ব্যয় হবে কি লিখবো, ওই হ্রাস। যখন উত্তোলন হবে কি লিখবো, ওই হ্রাস। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে A ইকুয়াল L প্লাস ওই, A ফর অ্যাসেট, L ফর লাইবিলিটি, ওই ফর ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এখন ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব শুধু একাই না, এখানে আছে আরো 3-4টা জিনিস। কি কি? মূলধন আছে, এটার সাথে আয়গুলা যোগ যাবে, আমি আবার লিখতেছি, বাদ যাবে ব্যয়, বাদ যাবে কি, উত্তোলন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই হচ্ছে আমাদের কারণ সহ ব্যাখ্যার যে বেসিক যে নিয়মটা, যেটা আমাদের জানতেই হবে, সেটা যে যদি কারণের মধ্যে সম্পদ বৃদ্ধি পায় আমরা লিখবো এ বৃদ্ধি, সম্পদ হ্রাস পেলে এ হ্রাস, এইভাবে এল বৃদ্ধি, এল হ্রাস, ওই বৃদ্ধি, ওই হ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কারণ সহ ব্যাখ্যাটা একটা প্র্যাকটিক্যাল অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝায়া দেবো ইনশাআল্লাহ। এখন কারণ সহ ব্যাখ্যা এটা করতে হলে আমাদের প্রথমে একটা ছক আঁকতে হবে। ছকটার মধ্যে থাকবে 3টা ঘর। কয়টা ঘর থাকবে? 3টা ঘর থাকবে। এই 3টা ঘর সহ একটা ছক আমি এঁকে দিচ্ছি, যেটা তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন দেখো ছকটা কি। প্রথমে আমাদের এরকম একটা 3টা ছক আঁকতে হবে। এটা হচ্ছে লেনদেন ক্রমিক নং, লেনদেন কিনা আর কারণ সহ ব্যাখ্যা। ক্রমিক নং, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। তাহলে কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। এটার ঘরটা কিভাবে হবে? এইভাবে হবে। এটা হচ্ছে কারণ, ক্রমিক নং, ক্রমিক নং বা তারিখ, তারিখ থাকলে তারিখ দিব, ক্রমিক নং থাকলে ক্রমিক নং দিব। তারপর হচ্ছে লেনদেন কিনা, লেনদেন কি না। তারপর হচ্ছে কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। আশা করি তুমি বুঝতে পারো। ওকে, প্রথমে 1 নাম্বার ক্রমিক নঙে যে লেনদেনটা আছে সেটা হচ্ছে নগদ 50,000 আসবাবপত্র 20,000 নিয়ে ব্যবসা শুরু করা হলো। ক্রমিক নং 1, জিনিসটা কি লেনদেন কিনা? অবশ্যই লেনদেন। তাহলে এটা আমরা লিখে দেব, এটা লেনদেন। আমরা লেনদেন চিহ্নিতকরণের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে তোমরা গেলে বুঝতে পারবা যে এটা লেনদেন কি বা লেনদেন কিনা। আশা করি তোমরা সেগুলা জানো, তাই ওই টপিকে আমি গেলাম না। তাইলে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা হচ্ছে কি লেনদেন। তাহলে লেনদেনের কারণ সহ ব্যাখ্যাটা কি হবে? যেহেতু এটা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা বা আধুনিক পদ্ধতিতে, প্রথমে আমরা লিখবো ঘটনাটি লেনদেন, ঘটনাটি লেনদেন, লেনদেন কিভাবে লেনদেন? এখানে হিসাব সমীকরণ, এখানে হিসাব সমীকরণ, সমীকরণটা লিখবো আমরা। এখানে হিসাব সমীকরণ A ইকুয়াল L প্লাস ওই এর, দেখো এখন আসছে মূল খেলা। এখানে পক্ষগুলা কি কি আছে? নগদ 50,000 আসবাবপত্র 20,000 নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 1 নাম্বার লেনদেনের পক্ষটা আছে নগদ দান, তারপর আছে আসবাবপত্র। আমি এখানে সব বিস্তারিত ব্যাখ্যাটা এই ছকের মধ্যে করবো আমি। আসবাবপত্র, আরেকটা কি আছে? মূলধন আছে। দেখো তোমরা এখানে নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করছে, তাই নগদান হচ্ছে। আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করছে, আসবাবপত্র হচ্ছে। আর ব্যবসা শুরু করতে কি লাগে? মূলধন লাগে। তাইলে এখানে 3টা উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে। একটা হচ্ছে নগদ, আসবাবপত্র, মূলধন। তাহলে নগদটা কোন শ্রেণীর? নগদটা অবশ্যই সম্পদ। আসবাবপত্র কোন শ্রেণীর? এটাও সম্পদ। মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের এখানে লিখতে হবে, যেহেতু নগদ হচ্ছে সম্পদ, তাহলে লিখতে হবে এ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ সম্পদ বৃদ্ধি। তো 2টা এ আছে। ও মূলধনটা কোন শ্রেণী? মালিকানা সত্ত্ব। তাই লিখতে হবে ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, ওই মালিকানা সত্ত্ব সংখ্যা একটা বৃদ্ধি। এই হচ্ছে আমাদের প্রথম লেনদেনটা কারণ সহ ব্যাখ্যা। প্রথম লেনদেনটা কি? কারণ সহ ব্যাখ্যা। কি কারণ সহ ব্যাখ্যাটা? যে ঘটনাটি লেনদেন, এখানে হিসাব সমীকরণ A ইকুয়াল টু L প্লাস E এর এ সম্পদ বৃদ্ধি ও ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে সমীকরণ পদ্ধতি, মূলত কারণ সহ ব্যাখ্যা এইভাবে নির্ণয় করতে হয়। তারপর যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়। এখন দেখো এটার পক্ষ দুইটা কি আছে। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো আমার ক্লাসগুলো দেখে,
যে পক্ষ নির্বাচন এবং হিসাবের শ্রেণী ট্রেণী জানা ছাড়া আমরা কোনো অঙ্কই পারবো না। নগদে পণ্য ক্রয়, এখানে কি ক্রয় করছি? পণ্য। আমরা জানি পণ্য ক্রয় করলে একটা পক্ষ হয় ক্রয় হিসাব, যেহেতু নগদে পণ্য ক্রয় করছি এটা হচ্ছে নগদান হিসাব। তাহলে ক্রয়টা কোন শ্রেণীর হিসাব? ব্যয়। আর নগদানটা সম্পদ। তাহলে এখানে ক্রয় হিসাব ব্যয়, ব্যয় হলে ওই হ্রাস পায়, ওই হ্রাস পায়। আর যেহেতু নগদে পণ্য ক্রয় করছি, নগদ টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে, তাহলে এর হ্রাস, নগদ যেহেতু সম্পদ এর হ্রাস। তাহলে এখানে কি লিখতে হবে? আমি আর লিখলাম না, এখানে লিখতে হবে লেনদেন 2 নম্বর এন্ট্রিটা। তারপরে কি? ঘটনাটি লেনদেন নিউটনের হিসাব সমীকরণ a = l + ওই এর, এটা তোমরা লিখে নিও। আমরা কি লিখবো? এর সম্পদ হ্রাস, এর সম্পদ হ্রাস, যেহেতু নগদ টাকা চলে গেছে, এবং ওই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ওই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার কারণ হচ্ছে এখানে ক্রয়, ক্রয়টা হচ্ছে ব্যয়, ব্যয় হলে ওই হ্রাস পায়। এখানে ওই মালিকানা সত্ত্ব হ্রাস লিখলাম, নগদ টাকা চলে গেছে, তাহলে এ সম্পদ হ্রাস লিখলাম। ওকে, 3 নম্বর এন্ট্রিটা দেখো তোমরা। 3 নম্বরে বলছে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, এটা অবভিয়াসলি লেনদেন। প্রথমে আমরা লিখে নিলাম লেনদেন। তারপরে কি? তারপরে দেখো তোমরা এটার পক্ষ দুইটা কি আছে? পক্ষ দুইটা কি আছে? পক্ষ দুইটা আছে হচ্ছে তোমার নগদে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে একটি পক্ষ হয় বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আর নগদ যেহেতু আরেকটি পক্ষ হবে নগদান। তাহলে বিক্রয় করলে টাকা আসে আমরা জানি, তাহলে নগদ হচ্ছে সম্পদ, সম্পদে কিন্তু কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় হচ্ছে আয়, তো বিক্রয় করছে, আয় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি, আর আয় বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কারণটা কি লিখবো? এ সম্পদ বৃদ্ধি, কারণটা কি লিখবো? এ সম্পদ বৃদ্ধি ও ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটা বিক্রয় হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তোমরা লিখে নিও। এইটা আমরা ক্লোজ করে দিই। তারপরে যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে বেতন প্রদান 2000 টাকা। খুব গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি আমাদের কারণ সহ ব্যাখ্যার জন্য। বেতন প্রদান 2000 টাকা। তাহলে এখানে পক্ষ দুটা কি আছে? বেতন প্রদান অবশ্যই নগদে প্রদান করতে হয়, তাহলে নগদান একটা পক্ষ। আর কি প্রদান করেছি? বেতন। বেতন, বেতনের ফলে আমাদের টাকা আসছে না গেছে? অবশ্যই তোমাদের হবে গেছে। তাহলে বেতনটা হচ্ছে ব্যয়, আর নগদ যে সম্পদ এটা আমরা সবাই জানি। তাহলে ব্যয় এখানে বৃদ্ধি পেয়েছে যেহেতু বেতনটা আমরা প্রদান করেছি, আর নগদ টাকা যেহেতু বেতন প্রদানের ফলে চলে গেছে, তাহলে সম্পদটা হ্রাস পেয়েছে। তাহলে এখানে কি লিখতে হবে? ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পেয়েছে, ওই হ্রাস, আর সম্পদ এ হ্রাস পেয়েছে। তাহলে এখানে কারণ সহ ব্যাখ্যাটা লিখতে হবে 4 নম্বরটায়। লেনদেন হয়েছে এইটা, তাহলে কারণ সহ ব্যাখ্যাটা কি? এখানে ওই হ্রাস, ওই মালিকানা সত্ত্ব হ্রাস ও এ সম্পদ হ্রাস পেয়েছে, এ সম্পদ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি ক্লোজ করে দিই। তারপরে যে লেনদেনটা আছে সেটা হচ্ছে নগদ উত্তোলন। এটার সাথে জড়িত পক্ষ দুটা কি? এটার সাথে জড়িত পক্ষ দুটা হচ্ছে উত্তোলন হিসাব আর নগদান হিসাব। উত্তোলন আর হচ্ছে নগদান। তো আমরা জানি উত্তোলনের ফলে ওই হ্রাস পায়, ওই হ্রাস। আর নগদ টাকা হচ্ছে সম্পদ, তাহলে সম্পদের উপাদানটা কি? এ। তো নগদ উত্তোলনের ফলে প্রতিষ্ঠান নগদ টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে। তাহলে এও কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এটা কারণ সহ ব্যাখ্যা হবে ওই হ্রাস আর নগদ সম্পদ এ হ্রাস। তাহলে 5 নম্বরটা হচ্ছে লেনদেন। 5 নম্বরটা কি? লেনদেন। তাহলে এখানে কি কি ঘটেছে? ওই মালিকানা সত্ত্ব, আমি মা দিয়ে মালিকানা সত্ত্ব বোঝাচ্ছি, মালিকানা সত্ত্ব হ্রাস ও এ সম্পদ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় ব্যাপারটা কি? এখানে পণ্য ক্রয় আছে, তাহলে ক্রয় হিসাবে একটা পক্ষ হবে নিঃসন্দেহে। তারপর আছে বাকিতে, এখনো টাকাটা দেইনি, তাহলে ভবিষ্যতে দিব। আর ভবিষ্যতে কাদেরকে টাকা দিই? প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। তাহলে ক্রয়টা হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব, আর প্রদেয়টা হচ্ছে দায় শ্রেণীর হিসাব। তো ব্যয়ের জন্য ওই হ্রাস, আর দায় এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এল বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 6 নম্বরটা হবে লেনদেন। লেনদেন, তাহলে ঘটনাটি লেনদেন। এখানে হিসাব সমীকরণের কি কি উপাদান হয়েছে? ওই মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, কি পেয়েছে? হ্রাস পেয়েছে, ও এল দায় বৃদ্ধি পেয়েছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এন্ট্রিটা হচ্ছে চেকের পণ্য বিক্রয় 20,000 টাকা। এটার পক্ষ দুইটা কি তুমি চেকের এন্ট্রিটা আমরা মাত্র পেলাম। তাহলে চেকের পণ্য বিক্রয়, চেকের সাথে সংশ্লিষ্ট পক্ষটা হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর পণ্য বিক্রয় করছে তাহলে আরেকটা পক্ষ হবে বিক্রয় হিসাব। তো ব্যাংকটা যে সম্পদ আমরা সবাই জানি, আর বিক্রয়টা হচ্ছে কি আয়। বিক্রয়টা কি আয়। এখন দেখো ব্যাংক হিসাব সম্পদ, বিক্রয় হিসাব হচ্ছে আয়। তাহলে সম্পদ যেহেতু চেকে বিক্রয় করেছি, চেকটা পেয়েছি, তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয়টা হচ্ছে আয়, আয়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে ব্যাংক সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে, আগে লিখনি লেনদেন, লেনদেন। তাহলে ব্যাংক সম্পদটা যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেহেতু আমাদের লিখতে হবে এ সম্পদ বৃদ্ধি, এ সম্পদ বৃদ্ধি। আর যেহেতু বিক্রয় আছে, বিক্রয় হচ্ছে আয়, আয়ের জন্য উপাদান কোনটা ওই আয় হলে বৃদ্ধি পায়, ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এন্ট্রিটা হচ্ছে আসবাবপত্র ক্রয় নগদে। আসবাবপত্র ক্রয় নগদে। তাহলে এখানে ক্রয় আছে, ক্রয় থাকলে যে ক্রয় দিবে এমনটা কিন্তু না। মানে কি ক্রয়? আসবাবপত্র ক্রয়, মানে সম্পদ ক্রয়। সম্পদ ক্রয় করলে সম্পদের পক্ষ হবে একটা হিসাব, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব। আর হচ্ছে নগদান হিসাব। আসবাবপত্রটা কোন শ্রেণীর? সম্পদ। নগদানটাও সম্পদ। তাহলে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর যেহেতু ক্রয় করেছি নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে কি লিখতে হবে এখানে 8 নম্বর? এখানে হচ্ছে লেনদেন, লেনদেন লিখলাম। তারপর লিখলাম এ সম্পদ বৃদ্ধি, যেহেতু আসবাবপত্র ক্রয় করেছি এ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর নগদ সম্পদ, সেখানে লিখতে হবে ও এ সম্পদ হ্রাস পেয়েছে। মানে একই উপাদান বৃদ্ধি, একই উপাদান হ্রাস পেয়েছে। এ বৃদ্ধি পেয়েছে, এ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা যে অঙ্কটা তোমাদের করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিশেষে একটা কথা, ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সবার সুস্বাস্থ্য এবং সবার পড়াশোনার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।